আমি খুবই একটু কি বলে এটাকে হৃদকম্পনে এখানে দাঁড়ালাম। কারণটা হচ্ছে আমি যাদের দেখতে পাচ্ছি এরা প্রত্যেকে সত্যি সত্যি মানে কোনো আমি বিনয় করে বলছি না, প্রত্যেকে বিজ্ঞ লোচন, যে এদের সামনে বক্তৃতা করার মতন আসলে আমার কোনো রকমের কোনো বিদ্যা নাই পেটের মধ্যে। আমি বাংলা ভাষার একজন ব্যবহারজীবী সেদিক থেকে বলতে পারি। কিন্তু আবার ওই যে আন্তোনিও গ্রামসের মতো উনি যেমন বুদ্ধিজীবী কথা নিয়ে বলেছিলেন যে বুদ্ধিজীবী প্রত্যেক লোকই কোনো না কোনোভাবে বুদ্ধি খরচ করে জীবনযাপন করে এবং তার এই করে, ফলে প্রকৃত অর্থে সবাই বুদ্ধিজীবী। ওই অর্থে ব্যবহারজীবিতার দিক থেকেও যারা বাংলা ভাষা ব্যবহার করে প্রত্যেকেই এটার ব্যবহারজীবী, কৃষক থেকে শুরু করে জোচ্চোর থেকে শুরু করে সাধু এবং সন্ত প্রত্যেকে। তো এদিক থেকে আলাদাভাবে তো নিজের কোনো বিশিষ্টতা দাবি করতে পারি না। তবে এটা সত্যি আমি যে পেশায় আছি মানে প্যাশনের দিক থেকে যে লেখালেখি করি সেখান থেকে, এবং যে পেশায় আছি সেখানে এই বিড়ম্বনার মতো দিয়ে যেতে হয়, যে বিড়ম্বনাটা হচ্ছে সারাক্ষণে আমাদের সামনে শব্দ হাজির হতে থাকে নানা রকমের, এবং সেই শব্দের মধ্য দিয়ে নানা রকমের ধারণা আসতে থাকে দেশি বিদেশি। এবং শুধু সেটা না, শব্দ তো শুধু শব্দ না, আমরা যেখানে থাকি সেখানে প্রত্যেকটা শব্দের পেছনে যেই বাস্তবতা থাকে সেই বাস্তবতার মধ্যে এক সংঘর্ষ থাকে, মতাদর্শিক দ্বন্দ্ব থাকে এবং রাজনৈতিক চাপ থাকে। এটার মধ্যে আপনার কি বলবো আন্তর্জাতিক যে শক্তি কেন্দ্রের প্রভাব থাকে, এবং এগুলোর মধ্য দিয়ে আমাদেরকে তখন আমরা যখন আপনাদের মানে পাঠকের সামনে যখন আমরা হাজির হই এবং আমাদের সিদ্ধান্ত নিতে অত্যন্ত দ্রুত, আগে আমরা 24 ঘন্টা পেতাম, এখন যখন অনলাইন চলে এসছে তখন আমাদেরকে অতি দ্রুত সিদ্ধান্ত নিতে হয় এবং অতি দ্রুত সেটা করতে। ফলে একদিক থেকে আমরা বলতে পারেন যে একটা বানর যদি শেক্সপিয়ারের সনেট লিখতে একটা বানরকে দায়িত্ব দেওয়া হতো তাহলে যে জিনিসটা হতো আমাদেরকে সেভাবে করে আপনাদের সামনে সাংবাদিকের ভূমিকা পালন করতে হয়। সত্য কথা, এটা আমি কিন্তু কোনো প্রতীক অর্থে বললাম না। এটা যারা নাকি লজ অফ প্রবাবিলিটি নিয়ে কাজ করেন তারা বলেন যে কত হাজার বানর, 10,000 বানর যদি 10,000 বছর ধরে যদি একটা মানে টাইপরাইটারের কিবোর্ড ধরে যদি নাচেন করতে থাকে গুঁতোতে থাকে তাহলে কোনো এক সময় সে শেক্সপিয়ারের সনেট একটা কম্পোজ করে ফেলতে পারে। তো সেরকম একটা অবস্থা। তো আমি সবটা একটু বলার চেষ্টা করি। একটা হচ্ছে যে মানে সংবাদপত্র মানে ভাষা তো একটা বিশৃঙ্খল জিনিস, একটা অসম্ভব বিশৃঙ্খল জিনিস। কারণ কয়েক কোটি কোটি মানুষ যে ভাষা ব্যবহার করছে নানা কিছু বোঝাতে, এবং তারও আগে আমাদের কম বেশি 1000 বছর এর মধ্য দিয়ে যে মানুষগুলো এসছেন এবং নানাভাবে ভাষা প্রয়োগ করেছেন তার সমস্ত উত্তরাধিকার আমাদের উপর আছে। এটাকে যখন আমরা শৃঙ্খলার মধ্যে বাঁধতে চাই এটা বাধা খুব কঠিন, এটা সম্ভব না। তারপরেও আমরা বাঁধতে চাই, কারণ আমরা যখন একটা রাষ্ট্র কায়েম করি, এমন রাষ্ট্র কায়েম করার পর যখন সেখানে আমরা চাটগাঁর লোকও বাংলা বলে এবং সিলেটের লোকও বাংলা বলে এবং বরিশালের লোকও বাংলা বলে এবং রংপুরের লোকও বাংলা বলে, কিন্তু প্রত্যেককে যখন আমরা সেই বাংলা থাকবে, সেই ভাষার তো নানা রকমের প্রক্ষেপ থাকবে। কিন্তু আমরা যখন রাষ্ট্র ব্যাপারটা যখন আমরা করি, যখন আমরা সামাজিক সংহতির কথা বলি, যখন আমরা রাষ্ট্রীয় সংহতির কথা বলি বা নাগরিক সংহতির কথা বলি, তখন আমাদেরকে একটা মান ভাষার দিকে যেতে হয়। এটা তো বাস্তবতা। এবং আমরা যখন কাজ করি সংবাদপত্রের মধ্যে যারা কেউ যারা নাকি লেখালেখি করি, আমরা ভাষা নিয়ে যারা কোনো কিছু একটা প্রকাশ করি এবং যার উদ্দিষ্ট থাকে আমাদের এই ভাষার লোকেরা, তাদেরকে একটা কমন গ্রাউন্ডে তো আসতে হয়। ফলে বাংলার দিকে আমাদের যেতে হয়, বানানের দিকে একটা সমতার দিকে যেতে হয়। যেটা গায়ত্রী চক্রবর্তী স্পিভাক একবার বলছিলেন এই নিয়ে ডিকনস্ট্রাকশন নিয়ে, যে এখানে উনি মনে করেন ডিকনস্ট্রাকশনের বাংলা হওয়া উচিত অবিনির্মাণ, কিন্তু আমাদের বাংলা ভাষায় শুরু হয়েছিল বিনির্মাণ, তাই না? তো পরে এটা রিপ্লেস করা উচিত কি উচিত না। তো এই তর্কের মধ্যে যেমন গায়ত্রী বলেছিলেন যে বাইরের একটা প্রচল আছে যে যদি কেউ কোনো পরিভাষা চালু করে এবং সেটা যদি মোটামুটি ব্যাপক মানে লোকজন যদি বুঝে ফেলে যে ওই শব্দটা দুটো বোঝা হচ্ছে, তাহলে সাধারণত লোকেরা ব্যবহার করতে থাকে, ওইটা দিয়ে যাই বোঝানো হোক না কেন। আমাদের এখানে কিন্তু এরকম কোনো ঐক্য মানে সমঝোতা, ভাষা নিয়ে সমঝোতা আমাদের বুদ্ধিজীবীদের মধ্যে সবসময় কম। এটা ব্যাকরণে আমি নিজে ব্যবহারজীবী হিসেবে বুঝি, আমি তাত্ত্বিক হিসেবে বলতে পারবো না। কারণ বাংলা একাডেমির যে অভিধান আছে আপনারা দেখবেন যে আমরা এখনও পর্যন্ত বানানের একটা সাম্য রচনা করতে পারিনি, এটা তো বাস্তবতা। কিন্তু আমি যখন পত্রিকায় লিখতে যাব তখন আমাকে তো একটা বানানের সাম্যে আসতে হবে যখন লিখছে। আবার সাম্য শুধু না, আবার একটা কোহেরেন্স যেটাকে বলে। আমি যদি শিকড় লিখি তাহলে আমাকে শিয়াল লিখতে হবে, আমি যদি শেকল লিখি তাহলে আমাকে শেয়াল লিখতে হবে। এটার যে একটা কোহেরেন্স সেটা আমার দরকার, মানে এটা তো একটা থাকে। এগুলো করা খুব কঠিন। ফলে আমরা তার কোনো কর্তৃপক্ষ নই যারা নাকি ভাষা একটা সাম্য তৈরি করবে। কিন্তু আমরা যারা ভেতরে কাজ করি আমাদের জন্য মুশকিল, আমরা একটা কর্তৃপক্ষ চাই
যারা নাকি এটা করে দেবে তাদের মতো করে আমরা চলবো। কিন্তু যখন পাই না, কিন্তু আমাকে কাজ করতে হবে। আমি আবার এটাও জানি যে আমরা যখন নাকি একটা বড় গণমাধ্যম হিসেবে যখন এটা কাজ করি, তখন এটা একটা বিপুল প্রভাব পড়ে সমাজের মধ্যে। মানে যেই বানানটা কোনো একটা কর্তৃপক্ষ যেই বানানটা বলছে, আমরা যখন আরেকটা বানান যদি লিখতে চাই, তখন এটার একটা দেখা যায় আমাদেরটার প্রভাবটা বেশি পড়ে যাচ্ছে, কারণ যেহেতু আমরা প্রতিদিন লাখ লাখ লোকের কাছে হাজির হচ্ছি, ফলে এটা তো একটা দায়িত্ব আছে, হ্যাঁ। ফলে আমরা একটা কর্তৃপক্ষ মানতে চাই, কিন্তু এটা একটা জটিলতা, পুরনো এবং নতুনের দ্বন্দ্ব, মানে শুদ্ধ এবং এই শুদ্ধ বাংলা এবং অশুদ্ধ বাংলা, বা কোনটা শুদ্ধ কোনটা শুদ্ধ, এই বিতর্কে আমরা নাজেহাল থাকি, এটা একটা আছে। কিন্তু তারপরেও যদি গণমাধ্যমের ইতিহাসের দিক থেকে বলি, এটা বলতে হবে যে আপনার গণমাধ্যম কিন্তু প্রচুর শব্দ দিয়েছে বাংলা ভাষাকে, যেগুলো নাকি, যেমন কাঁদানে গ্যাস, এটা তো এই টিয়ার গ্যাসের বাংলা কাঁদানে গ্যাস কেউ একজন করেছিল পাকিস্তান আমলে কোনো একটা পত্রিকায়, আমি এখন নাম ভুলে গেছি। যখন করা হলো, লাঠি, অনেক শব্দ, মানে যেগুলো এসছে এগুলো করতে করতে মানে কাঁদানে গ্যাসটা তো এখন মানে ভাবাই জানা জন্ম, এরকম শব্দ অনেক আছে। কিন্তু আমি যেটা দেখি, এটা আমি ফন্ট তৈরির ক্ষেত্রে দেখেছি, আমি বানানের ক্ষেত্রে দেখেছি, সব জায়গায় দেখেছি যে আমাদের মধ্যে যে সমঝোতার অভাব, এটা একটা বিরাট একটা চাপ তৈরি করে। আমি দু একটা মানে ব্যবহার এবং ফন্ট তৈরি করার ক্ষেত্রেও, কারণ আমাদের এখানে যেটা বাংলাদেশ, যেমন আমি আমার হাত দিয়ে আমার অফিসে, যেমন প্রথম আলোতে, ভোরের কাগজটা বাদে, ভোরের কাগজের সময় তো দুটো ফন্ট করেছি। প্রথম আলোতে প্রথমে মস্কো ফেরত এক ভদ্রলোক যিনি ফন্ট করতেন, তখন ফন্ট করার লোক বাংলাদেশে ছিল না, তাকে তখন আস্কিতে ফন্ট হতো, পরে তো ইউনিকোড চলে এলো। তো পরে আমার অফিসে আমি 4টা ফন্ট ব্যবহার, মানে যে নিত্য ব্যবহারযোগ্য ফন্ট তৈরি করেছি। পরে তো স্টাইলিশ কিছু ফন্ট হয়েছে, যেমন কাইয়ুম চৌধুরী, জেকব টমা যেটা করেছে, কাইয়ুম চৌধুরী হাতের লেখা হস্তাক্ষর দিয়ে যেটা করেছেন, এবং করতে গিয়ে দেখেছি কীরকম বিড়ম্বনা। যেমন আমি 2-1টা বিড়ম্বনার কথা বলি, তারপর আমি অনুবাদগুলোর প্রসঙ্গে আসি। জেকব একটা অসামান্য লোক, জেকব, কারণ জেকব যার ছাত্র ছিলেন ফিওনা রস, ফিওনা রসের সরাসরি ছাত্র ছিলেন না। আপনারা জেনে থাকবেন যে ফিওনা রস হচ্ছেন নন ল্যাটিন ফন্ট একটা বিরাট অংশ ফিওনা রস নিজে করেছেন, এবং ফিওনা রস সেটা করতে গিয়ে তিনি যে বইটা লিখেছিলেন, সেই বইটা আপনারা পড়বেন, তাহলে বুঝতে পারবেন যে উনি বাংলা ভাষার মানে লিপির যে বিবর্তন, মানে লিপির ধরন, এটা উনি কীরকম গবেষণা করেছেন। নন ল্যাটিন বহু ভাষা তিনি করেছেন, বাংলা নিয়ে ওগুলো নিয়ে একটা বই আছে তার, খুব সুন্দর। তো ফলে জেকবের একটা সুবিধা ছিল, আর জেকব যেহেতু 1 বছর বয়স থেকে বাংলাদেশে আছে, বাংলা ভাষা জানে। তার আগ পর্যন্ত আমি দেখেছি একটা ফন্ট তৈরি করতে গেলে ব্যাকরণটা জানতে হয়, একটা গ্রাফিক সেন্স দরকার হয়, আবার একটা টেকনোলজিক্যাল জ্ঞান দরকার হয়, 3টা লাগে। কিন্তু আমাদের এখানে যারা করেছে, আমি পেছন দিকে তাকালে বলতে পারি যে প্রত্যেকেই হয় কেউ টেকনোলজিক্যালি সাউন্ড, আমি কোনো ব্যাকরণ, তারা হয়তো হায়ার করে কাউকে যে ভাষাটা একটু বোঝে, কিন্তু এখানে কোনো এক্সপার্ট থাকে না, গ্রাফিক সেন্স নিয়েও দূরত্ব থাকে, এবং ফলে অনেক জটিলতা হয়, অনেক জীবারিশ তৈরি হয়, যেগুলো থেকে আমরা মুক্ত হতে পারি না। উদাহরণ দিয়ে বলছি কীরকম, যেমন ধরেন মানে আমি যেহেতু ব্যবহারজীবী, যেমন একবার আমার আগে যখন ছিল, আমি বললাম আপনারা যখন নাকি প্রথম আমরা ইউনিকোডে আসছি, তখন প্রথম দিকে যখন করছে ইউনিক আস্কির সময় অনেক তো জায়গা নেই, অনেক হরফ দেওয়া যায় না, মানে একটা সীমিত পরিমাণ হরফ দিতে পারবো, তৈরি করতে পারবো। তখন কোনটা করব না, কোনটা দেওয়া উচিত, কিছু কিছু বাদ দিতে হবে, কি করব, বাছাই করব। তো আমি এমনি বলেছিলাম যে আপনারা একটা 9ঢ একটা রেখেন। তো আমাকে বললো 9ঢ দিয়ে বাংলা ভাষায় কোনো শব্দ আছে? আমি বললাম না, একটা শব্দ আছে, সেটা হচ্ছে ঢেনঢনপা। এখন আমি যখন ঢেনঢনপা লিখবো, আমি কীভাবে লিখবো না থাকলে? বা ধরেন যখন নাকি আমরা করতে গেলাম, পরে তো আরও সুবিধা হয়েছে এখন, জেকব টমাসে যখন করেছে, কারণ তারা আরও ভালো মতো শিখেছে। যেমন আমরা যেমন বাংলা ইংরেজি ভাষায়, বা বিশেষ করে আপনার এই ইউরোপের অনেকগুলো ভাষাতে, সব ভাষায় না হলেও, আমরা যখন কোলন দিই, কোলনটা প্রত্যেকটা অক্ষরের সঙ্গে লেগে থাকে, আমাদের এখানে হাফ স্পেস হয়, ঠিক আছে? এখন এই যে কোলনটা আমি যখন দেবো, আগে তো আস্কিতে যখন ছিল তখন কোলনটা আলাদাভাবে আমরা দিতাম। এখন ধরেন আমরা কোলনটা কোনো একটা শব্দের সঙ্গে ব্যবহার করেছি, শব্দটা লাইনের শেষে চলে গেল, তো আমাদের শব্দটা আছে, কোলনটা পরের লাইনে চলে আসছে, এবং এই বিড়ম্বনা সব সময় হয়, ড্যাশের ক্ষেত্রে এটা হয়, ঠিক আছে? তখন আমি জেকবকে বলেছিলাম যে এমন কোনো পদ্ধতি করা যায় কেন, তাহলে আমরা কি হাফ একটা স্পেস যুক্ত করে দেব, যুক্ত করে কি আমরা লাগিয়ে দেবো অক্ষরের সঙ্গে, যে যখন নাকি কোলন ব্যবহার করবো তখন সেটা লেগে থাকবে, হ্যাঁ? আচ্ছা, এখন লেগে থাকলে আবার সমস্যাটা কী হচ্ছে দেখেন, এটা আমি তো বুঝতে পারিনি যখন নাকি প্রথম যখন নাকি ট্রায়াল হচ্ছে। আমি যখন নিঃসংখ্যা করতে গেলাম, আমাদের বাংলা ভাষায় অনেকে যারা নাকি উপন্যাস লেখে, তারা কোনো সংলাপ শুরুর আগে কোলন ব্যবহার করে, কোলন দিয়ে একটা সংলাপ। ফলে যখন কোনো সব শব্দ আপনি সমান যখন আসছে,
যখন কোলন ব্যবহার করছি তখন এটা ভিতরে ঢুকে যাচ্ছে, ওই হাফ স্পেসটা সামনে চলে আসছে, এই আরেক সমস্যা। তখন আমি জেকবকে বললাম যে জেকব একটা কাজ করা যায় কিনা, যেহেতু এটা যে আমি যখন কোলনটাকে একটা অক্ষরের সঙ্গে লাগবে তখন সে হাফ স্পেসটা আসবে, কিন্তু যখন সেটা ইন্ডিপেন্ডেন্টলি ব্যবহার করে তখন হাফ স্পেস আসবে না, এরকম ব্যবস্থা করা যায় কিনা। কিন্তু এটা সব শব্দটা এই সমস্যাটা সুরাহা করা যায় না কিন্তু এখনো পর্যন্ত, কিন্তু আমি মনে করি সুরাহা করার জায়গা আছে। এরকম আমি বলছি ছোটোখাটো মানে আমাদের এখানে যারা নাকি কাজ করে তারা যদি কাজ করতে গিয়ে যদি মানে আমি বলছি একটা ব্যবহার করতে গেলে এমন অনেক ড্যাশেরও কিন্তু একই অবস্থা, পরের লেনে চলে আসছে ড্যাশ। তখন আমি বলেছিলাম ড্যাশটা কেমন করা যায় যে পরেরটার সঙ্গে যাবে না, আগেরটার সঙ্গে থাকবে, বা হাইফেন আগেরটার সঙ্গে থাকবে পরেরটার সঙ্গে থাকবে না, এগুলো কিছু। তো এগুলা হয়তো ব্যবহার্য বিষয় করতে গিয়ে দেখেছি। আর তো হচ্ছে গিয়ে যেটা আরও আপনারা জানেন না কিনা জানি না, যে ফন্টের আকার, এটা একটা বিরাট জটিলতা। যে আমি যখন নাকি একই পয়েন্টের ফন্ট আমি যখন লিখছি ইংরেজি এবং বাংলা যখন লিখছি তখন ইংরেজিটা বড় হয়ে থাকছে, বাংলাটা ছোট হয়ে থাকছে। তো এটা তো হতে পারে না। পরে এটা যে কীভাবে আমরা একই পয়েন্টে সবগুলো হরফ কীভাবে করে একটা সমতার মধ্যে আমি আনতে পারি, যাতে নাকি করতে গেলে আমাকে বারবার একটা হরফ ব্যবহার করছি করে আমি যেন পড়তে না, মানে আপনি যেন বারবার গিয়ে একটা হরফ ছোটো করতে না হয়, ইংরেজি যদি হরফ আসে, রোমান হরফ যদি আসে। এগুলো কিন্তু অনেক ফন্টে কিন্তু এখনো রয়ে গেছে কিন্তু বাংলাদেশের। আমি কিন্তু এটা বলতে পারি বাংলাদেশের অনেকগুলো ফন্টে, এমনকি ইউনিকোডে যারা করেছেন তাদের অনেকগুলো ফন্টের মধ্যে এই প্রবলেমগুলো আছে, এগুলো সুরাহা করা দরকার। আর অন্যান্য যেটা আপনার এই যে আমাদের যে কিবোর্ডের প্রবলেম তো এখনও সলভ হয়নি, কারণ মোস্তফা জব্বারের সঙ্গে অন্যদের যে লড়াই, সেই লড়াইয়ের কারণে আমরা এখানে যেভাবে হেরেছি এবং যেভাবে করে উনি তার সগর্ব রাজনৈতিক পরিচয় ব্যবহার করে যেভাবে করে আমাদেরকে একটা কানাগলির মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছেন, সেখান থেকে আমাদের উদ্ধার সহজ আর হবে না, এটা আমি বুঝতে পারি। যাই হোক, এইগুলো ফন্টের আরও অনেক কিছু আছে যেটা আমি হয়তো একটা বক্তৃতার মধ্যে তো সব বলবো, এরকম ছোটো ছোটো করে যদি বলতে যে এরকম বহু জিনিস আছে যেগুলো নাকি ফন্টোলজিতে আমাদের কাজ করার আছে। সবচেয়ে বড় ব্যাপার যেটা হয়েছে, যেটা আমি মনে করি সামনে এআই যেহেতু চলে এসছে, এর জগৎটা আপনাদের বিষয়ে যে বললেন এটা খুব সত্য, যে এখন হয়তো অনেক কিছু আপনি ক্যাটাগরাইজ করতে সুবিধা হবে, আইডেন্টিফাই করতে সুবিধা হবে, বর্ণগুলোকে চিনতে সুবিধা হবে, নানা রকম হস্তাক্ষরকে কীভাবে করে ওসিআরের যে সমস্যা ছিল, এই ওসিআরের সমস্যাগুলোকে হয়তো যে আমি হাতের লেখে স্ক্যান করে আমি পেয়ে যাবো একটা লেখা, ওসিআরে তো আমাদের এখনও পর্যন্ত অনেক বড় জটিলতা আছে, যেটা নাকি আপনার ল্যাটিন হরফে যেটা সব সুবিধা আছে আমি করলে আমি প্রায় এরকম হয় যে একটা ইংরেজি লেখা আমি চ্যাটজিপিটিকে দিয়ে বলি যে তুমি ছবিটা দিয়ে বলি তোমাকে কম্পোজ করে দাও, আমাকে কম্পোজ করে দেয়, 1% হয়তো এরর আসে মোরলেস। কিন্তু বাংলা হরফ দিলে আপনি দেখবেন যে কীরকম বিতিকিচ্ছিরি অবস্থা হয়। তো এটার কারণটা এটা আমি মনে করি এই দিয়ে দূর করা সম্ভব, কারণ সে বিভিন্ন শব্দকে চিনতে পারে। কিন্তু এখানে একটা জটিলতা আছে, ধরেন 1779 সালে যখন নাকি হ্যালহেডের বইটা লিখতে গিয়ে যে দ্য গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এটা করতে গিয়ে যখন আপনার ওই নামকে পঞ্চানন কর্মকারকে যখন প্রথম ওই যে টাইপটা করতে দেওয়া, এবং এটা তো দেখতে কি সুন্দর, মানে এটা ফন্টোলজির ভাষায়, আমি তো ফন্টোলজিস্ট না, কিন্তু আমি যেহেতু কাজ করেছি অন্তত 6টা ফন্ট আমার মানে সরাসরি তত্ত্বাবধান করেছি আমি কাজের সঙ্গে, আমি দেখেছি যে দীর্ঘদিন ধরে আমরা বাংলা ভাষার যে ফন্ট, ওইটার যে প্রত্যেকটা শব্দের যে ধরন, ওটার মধ্যে বেসিক কোনো চেঞ্জ করি নাই, সবটা একই ফরম্যাটে, পঞ্চানন কর্মকারের চেয়ে আমরা এক পা আগাই নাই। যার জন্য মুশকিলটা হয়ে গেল, যেমন আপনি ইংরেজিতে হাজার হাজার ফন্ট, আপনি একটা 100 রকম পাবেন, এরকম পাবেন, তাই না? আবার বা ও বা কিউ ডাব্লিউ নানা রকম পাবেন, আপনি হাজার রকম পাবেন। হাজার রকম পাওয়ার সুবিধাটা হচ্ছে যে ওকে মেশিন যখন দেখে বা যখন যাবে, যখন এই এর যুগে বিশেষ করে নিয়ে পাবেন, ও কিন্তু অনেকগুলো ভ্যারাইটিকে একটা কমন ওয়ার্ড হিসেবে, একটা কমন লেটার হিসেবে চিনতে পারে, ওটার সুবিধা আছে। আমাদের এখানে এটা হয়নি। এটা না হওয়ার কারণে আমি সূর্য ফন্টের কথাই বলি, সূর্য ফন্ট যখন করতে আসলাম আমি জেকব টমাসকে দিয়ে, জেকব আমাকে বললেন যে সবাই এত রিজিড, মানে মানে আমরা যেহেতু গত 200 বছর ধরে একটা ফন্টই দেখছি, একই রকমের ফন্ট, একটু এদিক ওদিক 1%, 2%, 3%, ফলে আমাদের মধ্যে বাংলা ফন্টের ভ্যারিড যে আপনার চেঞ্জ, এটার যে ভিজুয়াল মানে এটাকে ধাক্কা দেওয়া খুব কঠিন, এটাকে চেঞ্জ করা কঠিন। আমরা একটু চেষ্টা করে দেখি। তখন সূর্য ফন্ট করতে উনি বললেন আমরা একটা কাজ করি, আমি একটা স্টাইলিস্ট ফন্ট করবো না, আমি একটা রিডেবল নর্মাল ফন্ট করব, কিন্তু কাইয়ুম চৌধুরীর হস্তাক্ষর যেহেতু বাংলাদেশ অত্যন্ত বিশিষ্ট এবং সুন্দর, কাইয়ুম চৌধুরীর হস্তাক্ষরের কিছু কিছু বৈশিষ্ট্য এর মধ্যে একটু যতটুকু চোখে আঘাত লাগবে না এমন করে আমরা ব্যবহার করি, করে যেমন খ,
এগুলো আপনি দেখলে দেখবেন ওই ক্ষয়ের যে গোলটা বা ঘোরানোটা, এগুলো কাইয়ুম চৌধুরীর হস্তাক্ষরের কিছু ছাপের মধ্যে আছে। এবং আমার এখনও মনে আছে, আমার মনে আছে যখন নাকি আমরা এটা যখন তৈরি করে যখন নাকি আমার অফিসের মধ্যে ব্যবহার করতে দিয়েছি, 4 মাস 5 মাস আমার অফিসের মধ্যে সমালোচনায় এটার সমালোচনায় আমি থাকতে পারিনি। এত প্রচণ্ড সমালোচনা যে এত কুৎসিত একটা ফন্ট থেকে করলাম। এখন যদি সবাই বলে এত সুন্দর ফন্ট, তো অনেকে বলে যে এই ফন্টটা আপনারা তৈরি করে দেন, কারণ এই ফন্টটা করার সময় আমরা কতগুলো জিনিস খেয়াল রেখেছি। অল্প জায়গার মধ্যে যে রিভার লাইন যে হয়, আমরা যখন নাকি একটা ফন্ট একটা জায়গায় বসানোর পরে অনেক সময় হয় কি, ওই যখন নাকি ফন্টগুলো মানে 2টা মার্জিনের মাঝখানে যখন ফন্টগুলো বসে, অক্ষরগুলো বসে, তখন অনেক সময় ধরেন একটা অক্ষর বসতে পারলো না, পরের লাইনে চলে আসলো, তাই তো? তখন হয় কি মাঝখানে ফাঁক হয় অক্ষরগুলো মাঝখানে, তাই তো? তখন স্পেস হয়। যখন নাকি পরপর অনেকগুলো লাইনে স্পেসগুলো অনেক বেড়ে যায়, তখন মাঝখানে অনেক একটা ফাঁকের মতন হয় এবং এটা দেখতে খুব খারাপ লাগে না? রিপাইল লাইন বলে ওরা ফন্টের লোকেরা। তো এগুলো আমরা করেছিলাম যখন জ্যাকব এটা খুব সুন্দর করে করেছে। ফলে জিনিসটা হয়েছে কি, 2 অক্ষরের মাঝখানে যে স্পেসটা, ওই স্পেসটা সে অন্য আমাদের যে ফন্টগুলো ছিল তার থেকে অনেক কমে দিয়েছিল। কমে দেওয়ার কারণে যেটা হয়েছে যে এটার মধ্যে কিন্তু অল্প জায়গার মধ্যে অন্য ফন্টগুলোর চেয়ে বেশি অক্ষর হরফ হাঁটে। ফলে আপনি খরচ কমছে একদিক থেকে, বইয়ের খরচ কমছে, অন্য কিছুর খরচ কমছে, রিভার লাইন হচ্ছে না, দেখতে খারাপ লাগছে না। কিন্তু আমি বলতে পারি যে উনি বলছিলেন, জ্যাকব বলছিলেন যে আমি এটা করবো এই কারণে যে পরবর্তীকালে যদি কোনো ফন্ট কেউ করে যেন আরেকটু সে ডেভিয়েট করতে পারে, আরেকটু যেন অন্যরকম করতে পারে। আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে অনেক রকমের ফন্ট হচ্ছে যেখানে নাকি নানা রকমের আকার, নানা রকমের শেপস আসছে, কিন্তু এটা কিন্তু এখনও পর্যন্ত স্টাইলিশ যে সমস্ত ফন্ট তার মধ্যে আসছে। আমরা যেটা ব্যবহারযোগ্য ফন্ট বলি সেটার মধ্যে আসছে না। যেমন ধরুন আমি নিজেই আমি বলি যে আমি তো একটু আমার অফিসের মধ্যে একটু ওই দিক থেকে সাহসী যে একটুখানি এক্সপেরিমেন্ট করি। যখন আইটালিক্স করব, আমাদের যে সূর্য ফন্টে আছে, আইটালিক্স করতে গিয়ে জ্যাকব বললো দেখেন আইটালিক্স জিনিসটা এমন যে এটা কিন্তু একটু হস্তাক্ষরের কাছাকাছি যাবে, এটা কিন্তু দেখতে অত ফর্মাল লাগবে না। ইংরেজি হরফগুলো আপনারা দেখবেন যে আইটালিক্স যেগুলো হয় সেগুলো একটু স্টাইলিশ হয়, একটু হস্তাক্ষরের কাছাকাছি হয়। তো যখন এটা তৈরি করলো আমি দেখলাম এটা যদি আমি দিই, এতদিন তো আমার সহকর্মীরা দৌড়ে এসছে, এবার পাঠকরা দৌড়ে আসবে। তখন আমি ওটা ব্যবহার করতে পারিনি ওই আইটালিক্সটা তৈরি করার পরেও। সত্য এটা হচ্ছে, আমি বলছি কারণ একবার খেয়াল আছে, আজমের মনে থাকবে যে ঈদ বানান নিয়ে যখন তর্ক হলো বিরাট, আমাদের এখানে সবাই যেহেতু ভাষা বোঝেন যে ঈদ বানান রসিকারতে হবে না দরিদ্র দিয়ে হবে, তো আমরা একবার কারা যেন সরকারি কোনো প্রতিষ্ঠানে বোধহয় রসিকার দিয়ে লিখেছিল, লেখার পরে বাংলাদেশে আগুন লেগে গেল একেবারে। বাংলা একাডেমি করেছে, হ্যাঁ ছিল না না এই তো বাংলা একাডেমিতে এই বানান রশ্মি দিয়ে 20 বছর আগে ছিল এখনো আছে। হ্যাঁ হ্যাঁ, যেটা হলো শামসুজ্জামান খান সাহেব এটা ঘোষণা করেছে। হ্যাঁ ঘোষণা করতে হয়েছে, হ্যাঁ সেটাই না। ঘটনাটা হচ্ছে এটা মানে সব ব্যাপারে, যেটা আজকে কোথায় একটা ভিডিও দেখছিলাম যে সব ব্যাপারে সবাই বাংলাদেশের সবাই যেহেতু এক্সপার্ট সব বিষয়ে, ফলে সবাই সব বিষয়ে কথা বলবে এবং কর্তৃপক্ষ মানবে না, তাই তো? এই জন্য আমরা কোনো কিছু করতে পারি না, ভাষার মধ্যে সমতা আনতে পারি নাই। কেন আনতে পারি না? এখন যেহেতু ফন্টে কথা বলছে এই জায়গাটা চলে এলাম যেহেতু, সেটা বলি আমি। সেটা হচ্ছে যে যেমন ধরেন এটা আপনার সবাই বিজ্ঞ লোক, আপনাদের সামনে এই বক্তৃতা করার কোনো মানে হয়নি, কথাগুলো বলার হয়তো মানে, তবে একটু ধরার জন্য বলি যে আসলে তর্কটা কোথায়। ব্যাকরণ বলে একটা ব্যাপার আছে, আবার ব্যাকরণ তত্ত্ব বলে একটা ব্যাপার আছে। ব্যাকরণটা আমি কোথেকে তৈরি করছি, কীভাবে দেখছি, তাই না? অফ গ্রামাটোলজি যখন লিখেছেন জ্যাক দেরিদা, তাই না? তো এটা তো আছে, গ্রামাটোলজি বলে একটা ব্যাপার আছে। যেটা হচ্ছে যে আপনার যেহেতু আমাদের ভাষাটার মধ্যে সংস্কৃত ভাষার প্রভাব আছে, আরবি ভাষার প্রভাব আছে, ফার্সি ভাষার প্রভাব আছে, সেগুলো তো আছেই। এখন ভাষা যেহেতু বহু আগে থেকে নানাভাবে নানা জায়গা থেকে ঘুরেছে, কারণ আমরা তো ল্যাটিন মানে যে আপনার কী বলে ওই গেল যাই হোক সব মানে এই ঘরানার মানে আমরা কী বলে এটাকে আমাদের হ্যাঁ মানে যে পরিবারের ভাষা, আমাদের যে ভাষা গোষ্ঠীর এটা আর কি ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজের যে ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি যে হ্যাঁ সত্যি আমাদের এই, তো ফলে আপনারা এটা বুঝতে পারবেন। যেমন আমি অনেককে বলি যে জিনিসটা এই যে 2 এর মধ্যে ডব্লিউটা আছে, আমরা যখন দ্বিতীয় লিখি, দ্বিতীয়র নিচে যে বটা আসে সেটা ওই ডব্লিউটার ফল, আর তো কিছু না, তাই না? আমরা যখন অষ্ট বলি তখন অক্টোবরের যে ওই কটা এখানে মূর্ধন্য সবাই চলে আসছে, এটা তো আছে আমাদের। তো এগুলা কারণ ভাষা যেহেতু ভ্রমণ করে এসছে অনেক জায়গায়, এবং আমাদের এখনও পর্যন্ত উপশব্দগুলো তো আসলে ল্যাটিন এবং মানে বিশেষ করে ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজের সমস্ত এগুলো, যেমন আমরা এখনও ধরেন আমরা যখন বলি অপটু,
কটুর জায়গায় কনসোনেন্ট আসলে ব্যঞ্জনবর্ণ আসলে আমরা তার আগে অবসাই, কিন্তু আরব আসলে ভয়েল আসলে স্বরবর্ণ আসলে আমরা অনবসাই অনারব বলি, তাই না? ইংরেজি তো সেরকম আছে, পলিটিক্যাল তার বলি অ্যাপলিটিক্যাল, তাই না? আবার ধরেন যখন আমরা বলি, যেমন কোনটা বলবো, ইলিয়াদের সাহায্য করতে পারেন, আমি তো ইংরেজি হলো জানি না। হ্যাঁ, না না, লিগেল ইলিগাল তো কনসোনেন্ট ব্যঞ্জন আছে, কিন্তু ভয়েলে যেমন ধরেন আমরা বলি স্থেটিক্স, না? স্থেটিক্স মানে হচ্ছে স্পর্শ, অ্যাকচুয়ালি স্থেটিক্স মানে দ্বন্দ্বতত্ত্ব, কিন্তু মূল এসেছিল স্থেসিয়া, যেটা মানে হচ্ছে স্পর্শের অনুভূতি। আমরা যখন বলি অ্যানাস্থেসিয়া, তার মানে স্পর্শের অনুভূতি থাকবে না। তো এখানে যেহেতু আগে ভয়েল আছে, ফলে অনবসাই, এগুলো তো ওই সমস্ত সব একই আছে। এখন ধরেন আমাদের এখানকার ব্যাকরণবিদরা কেউ ইতিহাসটাকে রাখতে চান, যেমন শ্যামাচরণ গঙ্গোপাধ্যায়, উনি বলেছিলেন যে আমি ইতিহাসের দিকে যাব না, আমি ব্যবহারের দিকে যাব, কন্টেম্পোরারি, তাহলে ব্যবহার করতে সুবিধা হবে। এটা কিন্তু লাতিন থেকে জাত ইউরোপীয় ভাষার লোকেরা কিন্তু জিনিসটা নিরাকরণ করে ফেলেছে। ওরা বলেছে লাতিনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের ভাষা এসছে, আমরা যে ভাষা ব্যবহার করি সেটাই আমার ভাষা, এর ব্যাকরণ আমরা তৈরি করব, লাতিন ব্যাকরণ আমরা আমদানি করব না, আমরা ইতিহাসের দিকে তাকাবো না, ব্যবহারজীবিতার ব্যবহারের সহজতার দিকে তাকাবো, যেটা শ্যামাচরণ প্রস্তাব করেছিলেন। কিন্তু আমাদের এখানকার অনেক পণ্ডিতরা এটা করতে চান না, ওরা বলেন যে ইতিহাসের চিহ্ন হারিয়ে ফেললে কী হবে, আমার যে লেজ হারিয়ে গেছে বিবর্তনের মধ্যে দিয়ে, তার জন্য আমি কান্নাকাটি করতে পারি, কিন্তু এটার জন্য তো এখন তো লেজ ফিরিয়ে এনে যদি লাগিয়ে যদি ঘুরে বেড়াই, এটার জন্য একটা বিরাট জটিলতা হবে, তাই না? এটা একটা আছে, এটা একটা আমাদের ভাষার মধ্যে আছে, এবং এটা খুব জটিল। এবং আরেকটা জটিলতা হচ্ছে আমাদের এখানে যারা ভাষা নিয়ে কাজ করতে গেছে, আমাদের এখানে আরবি, ফার্সি এবং সংস্কৃত তিনটা ভাষার যেহেতু একটা বড় প্রভাব, আমাদের আর অন্যান্য শব্দ আছে, কিন্তু এগুলোর যেহেতু বড় প্রভাব আছে, আমি দেখেছি যে আমাদের জাতীয়তাবাদী ইতিহাস বা আমাদের অন্য এই সমস্ত ইতিহাসের মধ্যে দিয়ে আমরা যে এসেছি, সেটার একটা গুরুতর প্রভাব পড়েছে। এবং বিশেষজ্ঞ যারা, তারা একই সঙ্গে আমাদের এখানে এখন আরবি ফার্সির লোক জানা এবং একই সঙ্গে বাংলাটা জানার লোক পাওয়া খুব দুরূহ, সংস্কৃত জানে এবং বাংলা জানে এমন লোক পাওয়া দুরূহ, এবং এদেরকে একত্র করতে পারি না বলে আমরা কোনো ঐক্যের দিকে যেতে পারি না, এটা বাস্তবতা। এবং এটা কিন্তু দেখেন, শুনতে খারাপ লাগবে, যেমন পশ্চিমবঙ্গতে একটা রাজ্য ভারতের, তাই তো? কিন্তু আপনি খেয়াল করবেন যে আমরা যতই বলি না কেন, আমার এখনও মনে আছে, আপনারা খেয়াল করুন 60-এর দশকে যখন নাকি বিরাট রাজনৈতিক আন্দোলন হচ্ছে, তখন এই যে আমরা বলি যে আপনি দেখবেন যারা আবদুল্লাহ আবু সাইদ সম্পাদিত কণ্ঠস্বর পত্রিকাটা পড়বেন, তারা দেখবেন যে ওই পত্রিকার মধ্যে যারা প্রবন্ধ লিখছেন, সেই প্রবন্ধগুলো কীরকম কঠিন সংস্কৃত ভাষায় লেখা, তৎসম ভাষায় লেখা, মান্নান সৈয়দ সহ যারা লিখছেন। কারণটা কি? কারণ একটা জিনিস হয়েছে, মানে হচ্ছে যে আমার ভাষার মধ্যে যেন একটা শুদ্ধতা স্থাপন করতে হবে, এবং শুদ্ধতার উৎস হচ্ছে গিয়ে একটু তৎসমভুল বাংলা লেখা। হয়তো কনসিয়াসলি করেননি, আনকনসিয়াসলি হয়েছে, জিনিসটা ঘটেছে। আমি দেখেছি, আমি হুমায়ুন আজাদের একটা প্রবন্ধ পড়েছি, সেই প্রবন্ধের মধ্যে দেখেছি উনি বলছেন আমরা জমি ব্যবহার করবো কেন, আমরা ভূমি ব্যবহার করবো, কারণ ভূমি হচ্ছে আমাদের এখানকার অঞ্চলের, জমি হচ্ছে একটা ফার্সি শব্দ। কুপগণ্ডকতার কোনো শেষ নাই। কিন্তু দেখেন ঘটনাটা হচ্ছে কোথায়, আবার ঘটনাটা হচ্ছে এই জন্য, এটা হিন্দির কারণে হোক, যে কোনো কারণে হোক, পরিভাষা তৈরি করার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ যত সহজে এটাকে গ্রহণ করতে পারে, আমি তৈরি করতে পারে, আমাদের এখানে একটা তৎসমবহুলতার প্রবণতা আছে। আমরা যখন পরিভাষা তৈরি করেছি, যেটা তদারকির কথা বললো, আমরা বলবো তত্ত্বাবধায়ক সরকার, ওরা বলবে তদারকি সরকার, ওরা অনুবাদ করেছে। আমি বলবো এটা অনেক সহজ, কারণ তদারক শব্দটা আমাদের বাংলা ভাষার মধ্যে খুবই আছে। যেমন পভার্টি অ্যালিভিয়েশন আমরা করব দারিদ্র দূরীকরণ, ওরা করবে গরিবী হটাও, তাই তো? ওরা খুব সহজে লিখে ফেলতে পারে বাবু বিবি সংবাদ, বাবু শব্দটা বাংলা, বিবি শব্দটা ফার্সি। আমাদের এখানেও আমরা এটা লিখতে গেলে আমাদের সমস্যা হয়। আমি বলছি এই জন্য যে এই যে মানে ওরা কিন্তু এটাকে খুব সহজে কিন্তু জিনিসটাকেই করে ফেলতে পেরেছে। মানে আমি বলছি একটা সহজীকরণ, এগুলো পত্রিকা থেকে এসছে, এগুলো যে ব্যাকরণবিদরা করেছে তা নয়। কিন্তু আমি বলছি আমরা সহজ পথে জিনিসটা মীমাংসা করতে পারি, রাষ্ট্রীয় ব্যাপারে, যেহেতু দীর্ঘদিন এই অঞ্চলে মুঘল শাসনের কারণে, সুলতানদের শাসনের কারণে, মানে বিশেষ করে রাষ্ট্র ব্যাপারে, আইনের ব্যাপারে, এই সমস্ত ব্যাপারে যেহেতু একটা ব্যাপক, যেহেতু মানে এই ফার্সি এবং এগুলোর প্রয়োগ ঘটেছে, ফলে বাংলা ভাষার মধ্যে এগুলো স্বাভাবিকভাবে আত্মীকৃত হয়েছে, এবং এগুলো দিয়ে অনেক সহজে আমরা পরিভাষা রচনা করতে পারি। আমি একটা উদাহরণ দিয়ে বলি, খুবই ইন্টারেস্টিং। আমার অফিসেই গতকালকে এক ছেলে এসছে, বলে ভাই দেখে একটা বই নিয়ে এসছে, ওর মধ্যে লেখা প্রথম আলো অভিলেখাগার, মানে আমাদের আর্কাইভ। তো আমি আবার দিই সবসময় ব্যবহার করি মহাফেজখানা, ঠিক আছে? তো এসছে, বললো ভাই এটা আর্কাইভ লিখতে পারি না। আমি বলি মহাফেজখানা তোমার কী সমস্যা করলো? মহাফেজখানা বোঝা যায় না জিনিসটা? বলে হ্যাঁ বোঝা যায়।
এবার তাহলে তো উভি লেখাগারটা কেন লেখা এখানে আছে, এটা চেঞ্জ করো। বলে না বাংলা তো এই জন্য। আমি বলি মহাফেজ খান নাকি বাংলা না। এখন দেখেন ঘটনাটা দেখেন, এখান থেকে আমি যাব জিনিসটা কোন জগতের মধ্যে হয়। দেখেন প্রতিবর্ণীকরণে যে জটিলতাগুলো হয়, এই আমি যদি এখান থেকে যাই, অনুবাদ তো একটা আছেই, মানে পরিভাষা রচনা করা। আমি দেখেছি যেমন ধরেন এটা আমাদের যারা নাকি আরবি ভাষা যারা যারা আলেম আছেন তাদের নিয়েও সমস্যা হয়, অন্যদেরও সমস্যা হয়। শুদ্ধতার একটা সমস্যা। একটা তো আমাদের ব্যাকরণবিদদের হচ্ছে ইতিহাস রাখবো না মানে কি বর্তমান ব্যবহারজীবী, মানে ব্যবহারিকতাটা রাখবো আমরা। যেমন আমাদের আমাদের তো ধরেন যেমন চাঁদ যেমন একটা তদ্ভব শব্দ আমাদের বাংলায় এসে চন্দ্র থেকে না, এরকম হাসপাতালও তো তদ্ভব শব্দই, হসপিটাল ছিল। আমরা তো এখন যদি কেউ যদি বলে যে তো ভাই এটা হাসপাতাল বলে না হসপিটাল বলে, তাই না? আরবি ভাষার যে প্রতিবর্ণীকরণগুলো হয়েছে এখন যেহেতু এটার ব্যাপারে একটু জোর জবরদস্তি হচ্ছে নানা রকমের। আমি দেখি একটা ঘটনা ঘটে, যেমন দীর্ঘদিন ধরে আরবি ভাষায় যেমন ওদিনই দেখলাম দেশ পত্রিকাতে ওরা লিখেছে কি একটা শব্দ, যেখানে দেখলাম জু লিখেছে, এটা বুদ্ধদেব বসুর আবিষ্কার। উনি লিখেছিলেন যে আমরা যে জেড এবং জে এর মধ্যে যে তফাৎটা হয়, জ এবং জ, আমরা জয়ের নিচে একটা ফোঁটা দিয়ে এটাকে জ করতে পারি কিনা। হ্যাঁ, তো জুরলাটা ওরা ওই ফোঁটাওয়ালা বর্গীয় জ দিয়ে তখন লেখে, ঠিক আছে, সেটা ঠিক আছে। তা আমার তখন একটা ঘটনা মনে পড়লো, আমি যখন আমেরিকাতে গিয়েছিলাম 9/11 পরে, সেখানে যাওয়ার পরে ওই আমেরিকান জার্নালিস্টরা এসেছিল অনেক, নিউ ইয়র্ক টাইমস, আপনার ওয়াশিংটন পোস্ট। তো ওরা একটা বিরাট তর্ক করছে তখন কী লিখবে ওরা, কি এই যে মুসলমানদের একটা অংশের মধ্যে যে একটা উত্তেজনা হচ্ছে, তারা আক্রমণ করছে ইত্যাদি ইত্যাদি, জিহাদিস্ট লিখবে, ওদেরকে কি ফান্ডামেন্টালিস্ট লিখবে, ওদেরকে কি লিখবে, এটা নিয়ে বিরাট ভিড় চলছে। আমি আমার কাছে যখন মাইক এসছে আমি বললাম যে সমস্যাটা শব্দের না, সমস্যাটা নিয়তের। মির্জাফর তো খুব সুন্দর শব্দ, অর্থ বের করলে হয়তো দেখা যাবে খুব সুন্দর কিছু একটা, কিন্তু ঘটনাটা যে ঘটেছে মির্জাফরের কারণে শব্দটা অধঃপতিত হয়েছে। আপনার মনের মধ্যে যদি ওই শব্দটার প্রতি যদি কোনো বিরূপ ভাব থাকে, আপনি যত সুন্দর গোলাপ লিখলে ওইখান থেকে গন্ধ বেরোবে না, ওইটা থেকে দুর্গন্ধ বেরোবে, সুগন্ধ বেরোবে না। তো আমি যদি ওই ডটটা, কিন্তু কারণটা হচ্ছে আমরা এই ভাষাটা নিয়ে যে সমস্যাটা হয় যে যদি আমি ধরে নিই এক একটা বর্ণ এক একটা ধ্বনির প্রতীক, তাই তো আমি একটা বর্ণ দেখে, ধরুন আমাদের এখানে 3টা শব্দ শয়ের 3টা ধ্বনি আছে, দন্তীয় স, মূর্ধন্য ষ, তালব্য ষ, কিন্তু ইংরেজিতে একটাই এস আছে। তো ওরা তো কাজ চালাচ্ছে, সমস্যা হচ্ছে না, ওরা ওইভাবে করে তাদের ভাষাকে বুঝে নিয়েছে। তা আমার এখানে থাকুক 3টা শব্দ, সেটা কোনো সময়, আমি সেটা নিয়ে বলছি না। আমি বলতে যাচ্ছি যে আপনি যদি বর্গীয় জন নিচে যদি একটা ডট দেন, যে জু উচ্চারণ জানে না, যে ভদ্রলোক বা যে ভদ্র মহিলা, তিনি এটাকে জু বলবেন। আর যদি ফোঁটা না থাকে, শুধু বর্গীয় জ রস্যকার থাকে, যিনি জানেন ইলিয়াস ভাইটাকে জুই পড়বেন, আমি সাজ্জাদ সাহেব এটাকে জু পড়ব। ফলে এটা হচ্ছে জানা বা না জানার ব্যাপার। হ্যাঁ, ফলে এই যে ভাষা নিয়ে যেটা হয়, যেমন ধরেন আমি দেখেছি আরবি থেকে ফার্সিতে, যেমন আমরা যখন বলি ইকবাল, ক যেটা বলি, এই কয়ের তো কোনো বাংলা নেই, বাংলা ভাষা এটার কোনো রিপ্রেজেন্ট করবে আমার কোনো ধ্বনি নেই, একেবারেই নেই। তো এরকম যেমন ধরেন, ফলে তারা যখন নাকি আরবি থেকে যখন জ উচ্চারণ করবে, তারা এখন বলছে যে অন্তস্থ দিয়ে করতে হবে। আমাদের এখানে এটা নিয়ে বিরাট তর্ক হয়। আমি বললাম ভাই অন্তস্থ জ দিয়ে কেন করবো আমি? যিনি উচ্চারণটা জানেন তিনি অন্তস্থ জ না দিয়ে আপনি যদি বর্গীয় জ দেন, যে উচ্চারণটা করবে আর যে জানে আর যে জানে না, দুজনের উচ্চারণ দুই রকমই হবে, এটা বলার কিছু নেই। কারণ জটা এসছে ইয়র উচ্চারণ হিসাবে, তাই না? যোগ, আর আমি যখন বি যুক্ত করি তখন একটা বিয়োগ হয়, তো ইয়, তো এটা দিয়ে আপনি কেন জ উচ্চারণ করাবেন? এগুলো আছে আমাদের এখানে। প্রতিবর্ণীকরণের যে সমস্যাটা আমি দেখি সেটা হচ্ছে যে এটা প্রায়ই হয়, এটা আপনার আজকাল বিশেষ করে এই গ্লোবালাইজ পৃথিবীর মধ্যে যখন বিভিন্ন ভাষাভাষী দেশের রাষ্ট্রপতি জায়গার নাম এগুলো যখন আসছে, তখন আমরা খুব বেশি আপনার ইংরেজি ভাষার দ্বারা তো এই হই। আমি মনে করি যে এই সমস্ত ক্ষেত্রে একটা বাংলাদেশে এখন মোটামুটি বিভিন্ন ভাষা জানার লোক আছে, স্প্যানিশ ভাষা জানার লোক আছে, জার্মান ভাষা জানার লোক আছে, ফরাসি ভাষা জানার লোক আছে। এটা কে করেও যায় না, এটা নিশ্চয়ই আজম যেহেতু আছে ফলে আজমের নাম দিয়ে আমি বলতে পারি, বাংলা একাডেমির করা উচিত। কারণ এই উচ্চারণগুলো কারণ জার্মান ভাষা মানে এগুলো এখন আমরা লোক পাচ্ছি। আমি মনে করি প্রতিবর্ণীকরণের ক্ষেত্রে একটা জায়গায় আসা উচিত,
আমরা অনেক ভুলভাল উচ্চারণে সালভাদর আল্লেন্দে, চে গুয়েভারা, ম্যারাডোনা এগুলো এখন এত প্রচলিত হয়ে গেছে আমরা এখান থেকে বেরোতে পারবো না, কিন্তু একসময় হয়তো বেরোতে হবে, বা জানি না বেরোতে যদি নাও পারি, ভবিষ্যতে যে শব্দগুলো আসবে সেই শব্দগুলোকে আমরা কে উচ্চারণ করতে পারি সেটা আমাদেরকে নিরাকরণ করতে হবে। এই হচ্ছে ব্যাপার। আরও কী বলতে পারতাম আমি জানি না। না, অনুবাদ নিয়ে কী বলবো, অনুবাদ নিয়ে বলতে পারি এটুকু, অনুবাদ তো অনেক বড় জায়গা। এটা ঠিক এই ফোরামটার জন্য আমি যে অনুবাদ নিয়ে কাজ করি বা করবো সেটা এটাই কি সেই ফোরাম কিনা আমি ঠিক জানি না। না, অনুবাদ জিনিসটা হচ্ছে আমি যেটা বুঝি, আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি কবিতা বা গদ্য বা যে কোনো কিছুর অনুবাদের মধ্যে, এখানে তো সাহিত্যের অনুবাদ একরকম, আর অ্যাকচুয়ালি আমাদের ব্যাপক হয়তো সাহিত্যের বাইরে যে অনুবাদ করতে হয়, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, যে মানে আমাদের দৈনন্দিন কাজে লাগে যেটা। এবং সাহিত্য তো একটা ছোট্ট অংশ, এর বাইরে তো একটা বিরাট জগৎ আছে, সেখানে ক্ল্যারিটিটাই সবচেয়ে বড়, এটা আমি বুঝি। এখানে ক্ল্যারিটি বড়, ফলে সেখানে অর্থটা তো মানে যা আমাদের এখানে যেটা হয়, মানে দুই ভাষায় অধিগম্যতা খুব জরুরি হয়, তাই তো। সাহিত্যের ভাষার ক্ষেত্রে যেটা হয় কি, যেটা আমি কিছুদিন আগে একটা প্রতিষ্ঠান থেকে একটা বইয়ের রিভিউ জন্য আমার এসেছিল, আমি এখানে হয়তো কিছু কথা বলেছি ছোটো করে, আমার কোনো ইসে না। সেটা হচ্ছে যে প্রত্যেকটা ক্রিয়েটিভ লেখকের একটা ল্যাঙ্গুয়েজ ট্রেনিং থাকে, সবার না হলেও কারো কারো থাকে। কেউ কেউ কারো ভাষা সরাসরি স্পষ্ট অনুবাদ করে দিলে হয়, কারো ভাষা ওই ভাষার পরিকল্পনাটা তার লেখার অংশ, মানে আপনি এটাকে বাদ দিতে পারবেন না। যেমন ধরো জেমস জয়েসের যে লেখা, ওইটাকে তার ভাষাকে বাদ দিয়ে আমরা চিন্তা করতে পারবো না, তাই না? এটা তো অসম্ভব। কমল কুমারের যে লেখা, আমরা ভাষাকে বাদ দিয়ে লেখাটা চিন্তা করতে পারবো না, তাই না? কিন্তু আরও অনেকের লেখা হয়তো আমরা সহজে করতে পারবো। তো ওই জন্য যে কোনো লেখার মধ্যে, কবিতার ক্ষেত্রে তো বিশেষ করে আমি মনে করি যে আমি নিজে কবিতা অনুবাদ করতে গিয়ে যেটা অনুসরণ করার চেষ্টা করি, যে আমি মনে করি যে লিটারাল মিনিং যেটা আছে লেখাটার, এটা খুব গুরুত্বপূর্ণ। মানে এটাকে বাদ দিয়ে আমি কবিতার যে বাহ্যিক যে অর্থ, কবিতার মতো অনেকটা থাকে, তার ধ্বনি থাকে, তার নানা, তাই না, তার ধ্বনি সুষমতা বড় ব্যাপার। কারণ আমার এখনও মনে আছে, আমি যখন নাকি ওই জার্মান সংস্কৃতি মন্ত্রণালয়ের একটা প্রকল্প ছিল, ওরা 15টা বিভিন্ন ভাষার বিভিন্ন দেশের 15 জন কবির সঙ্গে ওরা জার্মানির 15 জন কবির একটা মিলন করে একটা প্রজেক্ট নিয়েছিল, পোয়েট ট্রান্সলেটিং পোয়েটস। তো জার্মানের কবি এসেছিল বাংলাদেশে আমার কবিতা অনুবাদ করতে, আমি তার কবিতা অনুবাদ করেছি, সে আমার কবিতা অনুবাদ করেছে। আমি ওর কবিতা জার্মান থেকে বাংলা করেছে, আমার কবিতা সে বাংলা থেকে জার্মান করেছে। তো একটা কবিতা অনুবাদ করতে গিয়ে সে আমাকে বলছে যে দেখো, এই কবিতাটার মধ্যে যে চিত্রটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সমুদ্রের তীরের চিত্র, যেখানে প্রচণ্ড বাতাস বইছে এবং মাঝে মাঝে পানি এসে পাথরের মধ্যে ধাক্কা খাচ্ছে, এরকম একটা চিত্র আছে। ফলে তুমি আমি এটার মধ্যে প্রচুর স্বধ্বনি ব্যবহার করেছি, তো তুমি চেষ্টা করো এটার মধ্যে স্বধ্বনিটা রাখতে যতটা পারা যায়, যাতে পড়তে গেলে ওইটা অনুভব করে, একটা হাওয়ার একটা আপনারা খেয়াল করবেন কিন্তু রবীন্দ্রনাথের একটা কবিতা আছে যেটা নাকি রবীন্দ্রনাথের শেষ জীবনে প্রায় মারা যাওয়ার কিছুদিন আগেই লেখা, এই যে খুব বিখ্যাত গদ্য, মানে প্রায় ছিমছাম কবিতা, ওই যে প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নতুন আবির্ভাবে, কে তুমি, মেলেনি উত্তর। ঠিক আছে, তারপর স্টেজে দেখেন কত শো আসছে, বৎসর চলে গেল, দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায়, কে তুমি। খেয়াল করেন। ফলে এগুলা আপনি যখন অনুবাদ করবেন কবিতার ক্ষেত্রে অন্তত এগুলো ম্যাটার করে, খুব ম্যাটার করে। কারণ ওই কিন্তু লিটারাল মিনিংটাকে বাদ দিয়ে আপনি করতে পারেন না, লিটারাল মিনিংটা থাকতে হবে এবং ধ্বনি সুষমাটাকে ফলো করতে হবে, এবং তারপর তার ইন্টারনাল যেটা সেটা তো একটা ইন্টারপ্রিটেটিভ, এটা তো আপনি বলতে পারেন না যে আপনি কীভাবে করে কবিতাটা গ্রহণ করছেন। এবং এই যারা নাকি, কথাটা কেন বললাম, যারা গদ্যের অনুবাদ করবেন এমন লেখকদের, যেই লেখকেরা ভাষাকে একটা তার লেখার পরিকল্পনার অংশ হিসেবে গ্রহণ করেছে, তার লেখা যখন অনুবাদ করবেন তখন আমি মনে করি যে এটাকে প্রায় কবিতার মতন ট্রিট করতে হয়। মানে কমল কুমার যে অনুবাদ করবে, আমার যেন খুব পড়তে ইচ্ছা করে যে ইউলিসিসের কিছু অংশ অনুবাদ করেছিলাম হোর্হে লুই বোর্হেস স্প্যানিশে, যে উনি কীভাবে করেছেন জিনিসটা খুব দেখতে ইচ্ছা করে, যে উনি কীভাবে করলেন, ল্যাঙ্গুয়েজ প্ল্যানটা উনি কীভাবে করে করলেন। তো কিন্তু আমাদের এখানে অনুবাদে অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়, এই প্রতিবর্ণীকরণের সমস্যা দেখা যায় নাম যখন করে। প্রত্যেকটা জায়গার আমরা দেখেছি যে ওই যেমন সুনীল দত্তের অনুবাদের মধ্যে আপনি দেখবেন যে বাংলাদেশের আবহাওয়াকে, আমি যখন একটা বাইরের কবিতা পড়ি তখন তো আমি ওই জায়গার ওই ফুলটার নাম জানতে চাই, ওই জায়গার ওই সিজনটার
বা পার্টিকুলার জিনিস, কিন্তু ওরা দেখা যে তানসেনও সে কলমা পড়ে হলেন মুসলমান, উনি যখন লেখেন তা আমার ভালো লাগে শুনতে, কিন্তু মূল কবিতার মধ্যে এটা ভাবটাই নাই। ঠিক আছে, সুন্দর তো বড় কবি, ঠিক আছে, সালাম দিই তাকে আমি 101 বার, কদম বসি করবো দেখা হলে, কিন্তু আমি লাইনটাকে বাংলা কবিতা হিসেবে গ্রহণ করব, কিন্তু এটা আমি হাইরের কবিতা হিসেবে গ্রহণ করবো না, ডেফিনেটলি। এই হচ্ছে বিষয়। যাক, আর কথা না বলি, আমি বেশি কথা বলতে পারি না, তো বাকপটুত্ব নাই। আপনারা যদি প্রশ্ন করেন আমি তো দিতে পারি কিছু। থ্যাংক ইউ।